আচ্ছা, অনেকে কয়েকজন পরীক্ষা দিয়েছো, অনেকে পরীক্ষা দাওনি। ঠিক আছে? তো আগামীকাল মোটামুটি পরীক্ষা দিয়ে দেবে আগামীকালের মধ্যে। তো যাই হোক তারপরে কোথায় কি ভুল-টুল আছে সেগুলো ডিসকাস করে নেবে। ক্লাসে স্যার বলে দেবেন বা নিজেরা কোনো ডাউট থাকলে অ্যান্সারে অবশ্যই জিজ্ঞেস করবে। আচ্ছা, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে আমাদের এনভায়রনমেন্ট এর যে পরিবেশবিদ্যার মধ্যে কেন পড়বো, কি, কি বিষয় পড়বো সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে লার্নিং প্রিন্সিপালস বা প্রিন্সিপাল অফ লার্নিং বা যেটাকে আমরা বলি শিখনের নীতি বা শেখার নীতি। এবার এই টপিকটা শুধুমাত্র যে এটা ইভিএস এর টপিক সেরকম না। এটা একটা চাইল্ড সাইকোলজি থেকে শুরু করে প্রত্যেক সাবজেক্টেরই এটা একটা কমন টপিক বা বলতে পারো পেডাগোগির ক্ষেত্রে এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অন্যতম। সেটা কি? যে কিভাবে তুমি শিখবে, কিভাবে তোমার লার্নিং হবে বা কিভাবে তুমি শিখবে। তো আমরা বেসিক্যালি মনে মনে করি যে একটা বাচ্চাকে শিখিয়ে দিলাম, দেখ ২+২ ৪ হয়। শিখে গেছিস? হ্যাঁ, শিখে গেছি। সেভাবে নিশ্চয়ই কোনো একটা বাচ্চাকে শেখানো হয় না। তুমি যদি বাচ্চাকে কখনো পড়িয়ে থাকো, তাহলে নিশ্চয়ই এটা বুঝবে যে বাচ্চাকে তুমি যদি বলো, "এই দেখ এটা ২, ২ যোগ করলে ৪ হয়ে যাবে।" বাচ্চা নিশ্চয়ই সেটা বুঝবে না। তাহলে বাচ্চা কিভাবে বুঝবে? বাচ্চাকে কোনো একটা এক্সাম্পল দিতে হবে। দেখ, এই হচ্ছে আমার ২ টো আঙুল। এই দেখ তোর ২ টো আঙুল। তাহলে কতগুলো আঙুল, কটা আঙুল হলো? সে তখন গুনে বলবে ৪ টা। তাই এইভাবে বাচ্চাকে কি করতে হয়? শেখাতে হয়। তো বেসিক্যালি কি পদ্ধতিতে তুমি বাচ্চাকে শেখাবে, বাচ্চাকে শেখানোর জন্য কিরকম পদ্ধতি গ্রহণ করা উচিত, সেগুলো আমাদের এই চ্যাপ্টারটা শেখাবে। যেটা হচ্ছে লার্নিং প্রিন্সিপাল। অর্থাৎ এই চ্যাপ্টারটা ভীষণ, ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা আ চ্যাপ্টারের মধ্যে অন্যতম। তো ১ম এ দেখো একটা লাইন বলা আছে, খুবই সহজ ভাষায় সিম্পল ভাষায় কিছু কথা বলা আছে যে, "শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিখতে থাকে।" এটা সম্পর্কে আমরা অলরেডি জানি যে একটা যখন শিশু জন্মায়, জন্মের পর থেকে সে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে, আমৃত্যু পর্যন্ত সে কিন্তু কোনো না কিছু শিখতে থাকে। অর্থাৎ আনটিল ডেথ একটা বাচ্চা বা একটা চিলড্রেন কিন্তু বা একটা শিশু বা একটা চাইল্ড সে কিন্তু শিখতে থাকে। তার মানে এই নয় যে কম বয়সে সে বেশি শেখে, বড় বয়সে সে কম শিখে এরকম ব্যাপার নয়। তো তারও শেখার একটা বয়স থাকে। এজের একটা ম্যাটার করে। কম বয়সে সে খুব তাড়াতাড়ি শেখে, বেশি বয়সে সে শিখতে তার একটু কষ্ট হয়। তো এইজন্য দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি ফোন চালানো শিখে যায়। কিন্তু কোনো যদি বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা থাকে তাদেরকে ফোন স্মার্টফোনের ব্যবহার শেখাতে কিন্তু খুব বেশি বেগ পেতে হয়। এটা আমরা নিজেরাই চোখের সামনে লক্ষ্য করেছি। তো লার্নিং ইস a প্রসেস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ শেখা হলো বিকাশ এবং তার এক্সিস্টিং জ্ঞান অর্থাৎ ডেভেলপিং নিউ অর রিকাস্টিং এক্সিস্টিং নলেজ, বিহেভিয়ার, স্কিল, ভ্যালুস অর লাইকস। মানে আমাদের অ্যাকচুয়ালি লার্নিংটাকে আমরা কি বলি? যে আমাদের যে এক্সিস্টিং নলেজ রয়েছে, সেটাকে আমরা কিভাবে আরো ডেভেলপ করব। মানে ছোটবেলায় তুমি শিখেছো যে কিভাবে হচ্ছে গাড়ি চালাতে হয়। এটা ছোটবেলায় তুমি সাইকেল চালানো শিখেছো। আরেকটু বড় হলে তুমি কি শিখবে? কিভাবে বাইক চালানো চালাতে হয়। তাহলে সেটা তুমি আরেকটু ডেভেলপড হলো। তারপরে তুমি বাইকটাও তো শিখেছিলে তোমার হচ্ছে Honda Shine। তারপরে আরেকটু বড় হয়ে তুমি শিখলে কি করে রয়্যাল এনফিল্ড চালাতে হয়। তারপরে তুমি ফোর হুইলার শিখলে। তারপরে তুমি আরো যেরকম বড় রকম গাড়ি হয় সেগুলো শিখলে। অর্থাৎ তোমার অলরেডি যে নলেজটা আছে তার বেসিস এই জন্য যারা বাইক শেখে তাদেরকে জিজ্ঞেস করা হয়, "এই সাইকেল চালাতে জানিস তো?" সে যদি বলে, "হ্যাঁ, সাইকেল চালাতে" তাহলে স্কুটি চালানো কোনো ব্যাপার না। এই ধরনের কিছু মন্তব্য তোমরা হয়তো তোমরা শুনেছ। সেগুলো এই কারণেই বলা হয়। মানে আমাদের যে এক্সিস্টিং নলেজ থাকে, সেগুলো আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, সেগুলো শেখার মাধ্যমে বা লার্নিং এর মাধ্যমে আমরা শিখি। এবার এখানে বলা আছে লার্নিং ইজ নট কম্পালসরি, ইট ইজ এনভায়রনমেন্টাল। অর্থাৎ যে শেখাটা হয়, সেটা কোনো বাধ্যতামূলক না। এটা পরিবেশগত। মানে তুমি যদি মনে করে রাখো যে আমি শিখবই না, যে তোমাকে শিখতেই হবে এরকম ব্যাপার নয়। তুমি পরিবেশগত থাকতে, থাকতে তুমি কিন্তু শিখে যাবে। যেমন তোমরা দেখবে যে অনেকে হয়তো ব্যাঙ্গালোরে আছে, নার্সিং পড়তে গেছে। তো সেখানে থাকতে, থাকতে তাকে আলাদা করে কিন্তু কন্নড় ভাষা শিখতে হয় না। বাট যারা তোমার ভেলোরে আছে, আলাদা করে তামিল ভাষা শিখতে হয় না। থাকতে, থাকতে পাশাপাশি লোকের কথা শুনতে, শুনতেই কিন্তু অনেক কিছু জিনিস শেখা হয়ে যায়। এই কারণে বলা হয় যে সৎসঙ্গের কথা বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি ভাবছো যে তোমার হয়তো ৫ জন বন্ধু আছো। তার মধ্যে ৪ জন বন্ধু আ মানে মদ খায় বা নেশা করে আর তুমি খাও না। তোমার মনে হচ্ছে না আমি তো খাই না, কি অসুবিধা আছে? তারা খায় তো খায়, আমি তো ভালো আছি।
কিন্তু তোমারও কিছুদিন পরে একদিন মনে হবে না আমি একদিন খেয়ে দেখি। এটা তোমার মনে হতে বাধ্য। অর্থাৎ এই কারণে আমাদের সবসময় বলা হয় সৎসঙ্গে থাকতে। এবার আমরা সৎসঙ্গ বলতে কি বুঝি? ওই যেখানে বুড়ো-বুড়িরা বসে হচ্ছে ওই মানে কীর্তন-টীর্তন করে সেটা সৎসঙ্গ। অ্যাকচুয়ালি সৎসঙ্গ ওটাকে বলে না। সৎসঙ্গ বলা হয় ভালো মানুষের সঙ্গে থাকাকে সৎসঙ্গ বলা হয়। অর্থাৎ যেখানে আমরা ভালো কোনো কিছু আলোচনা হবে, সেই পরিবেশ থেকে আমরা কিন্তু খুব ইজিলি শিখতে পারি। এবার যেটা লার্নিং বলছে, ইট ডাজ নট অল এট ওয়ান্স একবারে হয় না। তোমার মনে হলো, বললে স্যার টেট পরীক্ষা আছে কালকে। আ মা ১ সপ্তাহ আগে তোমার মনে হলো, স্যার টেট পরীক্ষাটা আছে। শিখিয়ে দিন তো ১ সপ্তাহে যা পড়াতে পারেন শিখিয়ে দিন তো। হয় কি কখনো? কখনো হয় না। ওইজন্য পড়তে গেলে কি হয় আমাদের আগে মানে আগে থেকে এগুলোকে পরপর অ্যাডপ্ট করতে হয়। একবারে কিন্তু কখনো শেখা হয় না। আমাদের একটু করে শিখতে হয়। প্রাণীর মধ্যে পরিবর্তন সৃষ্টি করে এবং পরিবর্তনগুলি তুলনামূলকভাবে স্থায়ী হয়ে থাকে। লার্নিং চেঞ্জেস ইন দ্য লিভিং ক্রিয়েচার অ্যান্ড চেঞ্জেস ইন কম্পারেটিভলি পার্মানেন্ট। মানে আমরা যখন কোনো কিছু শিখি সেটা প্রাণীর মধ্যে পরিবর্তন সৃষ্টি করে। এটা তো খুব ভালোভাবেই জানি যে আমরা ১ম এ ছোটবেলায় তোমাদের কনসেপ্ট অফ গড অন্যরকম ছিল। যে বাড়ির লোকেরা বলত, "দেখ উপর দিকে না স্বর্গ আছে, নিচের দিকে না নরক আছে। ভালো কাজ করলে তুই স্বর্গে যাবি, খারাপ কাজ করলে তুই নরকে যাবি।" বড় যখন হল, তখন তুমি যখন আস্তে বড় হলে, তখন তুমি জানলে কি? না স্বর্গ, মর্ত বা স্বর্গ বা নরক এটা উপর নিচের কোনো ব্যাপার না। এটা হচ্ছে মনের একটা সিচুয়েশন। যখন তুমি হ্যাপি থাকবে, যখন কোনো একটা জিনিস তোমার মনে খুব সুখ দেবে, হ্যাপি হবে তুমি, তখন তোমার মনে হবে তুমি স্বর্গে আছো। যখন কোনো জিনিস তোমার মনে খুব খারাপভাবে ইমপ্যাক্ট করবে, তখন তুমি মনে হবে নরকে আছো। অর্থাৎ কনসেপ্ট সব জায়গার এর জন্য আলাদা করে কোনো জায়গার দরকার হয় না। যে এই জায়গাটাকে স্বর্গ বলে, এই জায়গাটাকে নরক বলে এরকম না। এটা আমাদের স্টেট অফ মাইন্ড কে রিপ্রেজেন্ট করে থাকে। এটা আমরা বড় হয়ে শিখেছি। অর্থাৎ আমাদের মনের মধ্যে সেই পরিবর্তনটা তৈরি হয়েছে। এবং সেগুলো দেখো যত বয়স হয় জেনারেলি তুলনামূলকভাবে স্থায়ী হয় সাধারণ মানুষের ক্ষেত্রে। এবার অনেক মানুষ কি হয় যে এ বলল, "এই এটা না এটা ঠিক।" সঙ্গে সে লোকের কথায় খুব তাড়াতাড়ি অনেকে প্রভাবিত হয়ে যায়। তাদের ক্ষেত্রে এটার খুব একটা সমস্যার বিষয় থাকে। জেনারেলি মানুষের মধ্যে যে কনসেপ্ট হয়, কেউ হয়তো বিজেপিকে খুব ভালোবাসে। তো তাকে তুমি যতই বিজেপির খারাপ সম্পর্কে কিছু বলো, সে কিন্তু সহজেই পরিবর্তন হবে না। বা কেউ যদি তৃণমূল মনে করে রাখে যে জওহরলাল নেহেরু খুব ভালো, তাহলে তুমি যতই জওহরলাল নেহেরুর নেগেটিভ অ্যাপ্রোচ দেখাও, সে কখনোই জওহরলাল নেহেরু খারাপ সেটা বলবে না। ঠিক আছে? কিন্তু একবার যদি পরিবর্তন হয়ে যায় তাকে আর তুমি আবার ঘুরে আগের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে না। এগুলো দেখবে বেসিক্যালি হয়ে থাকে আমরা যেগুলো ফি ফিল করে থাকি। এজন্য এগুলো স্থায়ী হয়। এবার শিক্ষা হলো আচরণের ফলে আচরণের কোনো পরিবর্তন। অর্থাৎ সেটার ইংলিশে কি বলা আছে? লার্নিং, যেটা অ্যাকর্ডিং জে.পি. গিলফোর্ড বলেছেন। গিলফোর্ডের সম্পর্কে নামটা আমরা অলরেডি আগেও জেনেছি। গিলফোর্ড বলেছেন, "লার্নিং ইস এনি চেঞ্জ ইন বিহেভিয়ার রেজাল্ট ফ্রম বিহেভিয়ার।" অর্থাৎ শিক্ষা হলো আচরণের ফলে আচরণের কোনো পরিবর্তন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিখি তখন আমাদের আচরণের পরিবর্তন হয়। তখন দেখবে যখন কম বয়স ছিল তখন কোনো কিছু একটা জিনিস শিখলে দেখবে সঙ্গে ক্লাসের মধ্যে মনে হতো আমি শিখে গেছি আগে বলবো। আ আমাদের আগে বলতে হবে। মানে আগে আমরা বলার চেষ্টা করি। এখন কি হয় দেখবে এখন আমরা কিন্তু ঝট করে আগে বলি না। ওই যে সবাই বলুক তারপরে আমি বলব। অর্থাৎ আচরণের পরিবর্তন। যখন তুমি কম তোমার জ্ঞান থাকবে তখন চিৎকার করবে, "আমি সব জানি। আমি ইতিহাস পড়ে নিয়েছি।" ইতিহাসে দেখবে আমি এটা অনেকের ক্ষেত্রে শুনেছি। মানে ফেমাস একটা কথা বলছি। যে আমাদের মানে ইনস্টিটিউটে একজন পড়তো। ঠিক আছে? তো হচ্ছে সে ইউপিএসসির জন্য মানে একটু পড়াশোনা করত। ঠিক আছে? তো তাকে যখন সে ফোন করত, ফোন করে বলছে, তখন আমি বলছি যে এর জন্য লক্ষ্মীকান্ত কনস্টিটিউশন এর জন্য লক্ষ্মীকান্ত পড়তে হয়। তখন সে বলছে যে, "লক্ষ্মীকান্ত স্যার আমার ৩ বার রিভিশন হয়ে গেছে।" এবার এই যে কথাটা বলেছে, এটা তোমাদের মনে হবে বাহ! তার মানে নিশ্চয়ই মেয়েটা খুব ভালো পড়াশোনা করে। এবার একটা কথা যারা পড়ায় বা আমরা ভালোভাবেই একটা কথা জানি যে লক্ষ্মীকান্ত কনস্টিটিউশন এর যে বইটা রয়েছে, সেটা যদি স্বয়ং লক্ষ্মীকান্তকে বলা হয়, "তুমি এটা বলো তো," সে নিজে বলতে পারবে না। কারণ লক্ষ্মীকান্তের বইটায় এত ডেপথ এ ইনফরমেশন দেয়া আছে যে রাইটার সে নিজেও জানে না সে কতটা কি লিখেছে। এটা বাস্তব কথা। কেউ যদি কনস্টিটিউশন সম্পর্কে জানো, লক্ষ্মীকান্তের বইটা জানো তাহলে ব্যাপারটা বুঝবে। অর্থাৎ সে যে কতটা মানে 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 মূর্খামির কথা বলেছে সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি কিন্তু বলি, "বাহ! তাহলে তো খুব ভালো।" অর্থাৎ আমি কিন্তু সেই জায়গায় কাউন্টার করতে পারি। কিন্তু আমরা কাউন্টার কিন্তু সব জায়গায় করি না। অর্থাৎ আমাদের যখন লার্নিং হয় তখন আমাদের বিহেভিয়ার এ কিন্তু চেঞ্জ হয়ে থাকে। সেগুলো আমাদের বুঝতে হবে। আমরা সচরাচর সবাইকে আমরা মানে করি না। তার ভুল জিনিসে আমরা সচরাচর রিঅ্যাক্ট করি না। এটা আমাদের করা উচিত না।
শিক্ষা হলো দেখো প্রগতিশীল আচরণ গ্রহণের প্রক্রিয়া। লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার। এবার আজকালকার দিনে আমাদের দেখো স্যার স্যার এটা বলা দেখতে হয়, পারেন স্ক্রিনটাতে। সিন দেখা স্যার যাচ্ছে না? না তো স্যার দেখা যাচ্ছে। দেখা কিন্তু যাচ্ছে। আমার হ্যাঁ স্যার আচ্ছা, দেখা একটু যাচ্ছে। লেফট করে জয়েন করো, তোমার হয়তো কোনো নেটওয়ার্কের প্রবলেম। দেখছি স্যার। তো চার্লস স্নিকার্জি বলেছেন যে শিক্ষা হলো একটা প্রগতিশীল আচরণ গ্রহণের প্রক্রিয়া। এবার দেখো প্রোগ্রেসিভ বিহেভিয়ার বা প্রগতিশীল আচরণ জিনিসটাকে আমরা কি বলি বা জিনিসটাকে আমরা কি বলছি? দেখো আজকালকার বিশেষ করে মেয়েদের মধ্যে একটা কথা বলা হয় যে আমি খুব আধুনিক চিন্তার মেয়ে, প্রোগ্রেসিভ বিহেভিয়ার আমাদের মধ্যে রয়েছে। এটা আজকালকার মেয়েদের মধ্যে দেখা যায়, যেটাকে তারা বিশেষ ভাষায় ফেমিনিজম বলে থাকে। তো তারা প্রগতিশীল চিন্তা ভাবনা বলতে কি বোঝাতে চাইছে? যে আমি শাড়ি পরবো না, আমি হট ড্রেস পরবো, শর্ট ড্রেস পরবো, ঠিক আছে? আমি পিরিয়ডস অবস্থাতে আমি মন্দিরে যাব, ঠিক আছে? এবার আমি কেন হচ্ছে এ করতে হবে? মানে যে সমাজের রীতিনীতিগুলো আছে তার এগেইনস্টে যে যদি কোনো মেয়ে মন্তব্য করতে চায়, তার মানে সে খুব প্রোগ্রেসিভ চিন্তা। তো এটা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনার সম্পূর্ণ ভুল কনসেপ্ট। আর সেই কারণের জন্য প্রেজেন্টলি মেয়েরা কিন্তু তাদেরকে মানে পাওয়ারফুলি তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তবুও তারা মানে সোসাইটি থেকে সম্মান কিন্তু পাচ্ছে না, বিকজ তাদের রং অ্যাপ্রোচের জন্য। জিনিসগুলো এই কারণে। এবার তাহলে অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ বিহেভিয়ার বলতে আমরা কোন জিনিসটাকে বলি? চিন্তাধারার মধ্যে প্রোগ্রেসিভ মানে ওই যে একটা কথা আছে, খুব একটা বিশাল বড় কথা, যে ওয়েস্টার্নাইজেশন ইজ নট মডার্নাইজেশন। এই কথাটা আমাদের খুব ভালো বুঝতে হবে, যে কোনো কিছুর ওয়েস্টার্নাইজেশন মানে পাশ্চাত্যকরণ কখনোই মডার্নাইজেশন না। অর্থাৎ তুমি শাড়ি থেকে যদি জিন্স টপে চলে আসো, তাতে কিন্তু তুমি কখনোই মডার্ন হতে পারবে না। তাহলে মডার্ন কিভাবে হবে? তোমার চিন্তা ভাবনার মধ্যে যদি উন্নতি হয় তাহলে তুমি মডার্ন হবে। মানে আগে তুমি চক ব্ল্যাকবোর্ড চকে পড়তে, এখন তুমি ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে পড়ছো। আগে তুমি দোকানে গিয়ে কিনতে, এখন তুমি অনলাইনে শপিং করছো। তুমি তোমার কাজের সুবিধার জন্য যেগুলোকে ব্যবহার করবে, যার জন্য তোমার কাজের সুবিধা হয়, প্লাস সোসাইটির মানে হয়ে থাকে। যে আগে মেয়েদেরকে বাইরে বেরোতে দেওয়া হতো না চাকরি করার জন্য, এখন মেয়েদেরকে তুমি যখন কোনো সেরকম জায়গায় ডিসিশনের জায়গায় গেলে, মেয়েদের জন্য তুমি সুবিধা প্রোভাইড করলে যে তারা যাতে বাইরে বেরিয়ে এসে কাজ করতে পারে, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। দ্যাট ইজ প্রোগ্রেসিভ বিহেভিয়ার। কখনোই এগেনস্টে গিয়ে কিছু করাকে প্রোগ্রেসিভ বিহেভিয়ার বলে না। তার মানে সবকিছু এগেনস্টে যারা যায় সেগুলো ভুল, সেটা বলছি না, বাট দুটোর মধ্যে পার্থক্য আমাদের কিন্তু বুঝতে হবে। তো এটা আমাদের স্কিনারও বলেছে যে শিক্ষা হচ্ছে প্রগতিশীল আচরণ গ্রহণের প্রক্রিয়া। অর্থাৎ আমরা এডুকেশন বা শিক্ষা যদি প্রকৃত শিক্ষা হয়, তখন আমাদের চিন্তা ভাবনা প্রোগ্রেসিভ হয়ে থাকে। অ্যাকর্ডিং টু ক্রো অ্যান্ড ক্রো বলেছে যে শিক্ষা হলো অভ্যাস, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি অর্জন করা। লার্নিং ইজ এ অ্যাকুইজিশন অফ হ্যাবিটস, নলেজ অ্যান্ড অ্যাটিটিউডস। অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমাদের অভ্যাস, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি অর্জন, এটা আমরা প্রত্যেকেই জানি। যে জিনিস আমরা অভ্যাস করব সেটাই তো আমাদের নলেজের মধ্যে হবে। তুমি ছোটবেলা থেকে তুমি ভাবছো যে কোনো কিছু একটা এক জায়গায় তোমার ইচ্ছে নেই যে চুরি করা, কিন্তু তুমি যেটা, আমি একটা খুব ভালো এক্সাম্পল দিতে পারি, যে দেখবে আগেকার দিনে আগেকার বলবো না ডিফারেন্ট টাইমে, যেমন আমরা বর্গি একটা কথা শুনেছি। কেউ জানো বর্গি কথাটা শুনেছো? হ্যাঁ বর্গি, স্যার। বর্গি বলতে কি জানো বলো তো? বর্গি স্যার বলতে ইংরেজদেরকে বুঝি। ইংরেজদেরকে বর্গি বুঝি? এই দেখ, স্যার বহিরাগত যারা ভারতে এসেছিল তাদেরকে তো আমরা বর্গি বলতাম। জমিদারদের পেয়াদা। জমিদারদের পেয়াদা। আর কে কি স্যার জানো বলো? তুর্কিদের বলা হয়। তুর্কিদের বলা, আচ্ছা। আচ্ছা, আর কেউ কোনো মন্তব্য করবে বর্গি সম্পর্কে? নেই কারো, তার মানে কনসেপ্ট নেই। ঠিক আছে, তাহলে আমি তোমাদের চাষিরা ধান কেটে নিয়ে যেত, বর্গি আসতো তখন, তাদের বর্গি বলা হতো। আচ্ছা আচ্ছা, তাহলে একটু আমি তোমাদেরকে ছোট দেখো, তোমাদের কোনো দোষ নেই, আমি তোমাদের কোনো দোষ এর জন্য দিচ্ছি না। কারণ দেখো এটা তোমাদের ভুল নেই, কারণ আমাদের সেভাবে জিনিসগুলো পড়ানো হয়। এবার শোনো যে বর্গি বলতে আমরা কাদেরকে বলি। বর্গি অ্যাকচুয়ালি এই নামটা এসেছে বর্গা থেকে। ঠিক আছে, বর্গা মানে কি, জমির যে ভাগ, ভাগ চাষীদেরকে বলা হয় বর্গাদার। ঠিক আছে, ভাগ চাষী যারা মালিক নয়, কিন্তু তারা সেই এর হয়ে যে কাজ করছে, তাদেরকে ভাগ চাষী যাদেরকে, তাদেরকে বর্গা থেকে বর্গি ব্যাপারটা এসেছে।
কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেই জায়গায় বর্গি কথাটাকে ইউজ করি, ছোটবেলায় শুনেছি খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, ঠিক আছে? তো এই বর্গি ব্যাপারটা খোকা বর্গি এলো দেশে, এই যে কথাটা এসে থাকে, তো বর্গির অ্যাকচুয়াল যে সোর্স সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি, নাম নিশ্চয়ই শুনেছো। শিবাজির যে সৈন্য ছিল, সৈন্য বলতে যারা ছিল তার বেতনভোগী, মানে যারা হচ্ছে পার্মানেন্ট সৈন্য, বেতনভোগী যারা সৈন্য ছিল তাদেরকে বলা হতো বর্গি। এবার যখন ব্রিটিশরা মানে শিবাজির পরে যখন পেশোয়ারা সেই এই জায়গায় এলো, তারপরে যখন ব্রিটিশরা মারাঠাদেরকে পেশোয়াতন্ত্রের অবলুপ্তি ঘটিয়ে দিল, ফলে এই বেতনভোগী যেসব সৈন্যরা ছিল তারা তো আর স্যালারি পেল না। ফলে তারা কি করলো, তারা কাছাকাছি যেসব জায়গা ছিল সেই জায়গায় তারা লুটপাট করা শুরু করলো। কেন? কারণ তারা তো ছোটবেলা থেকে ট্রেন হয়েছে কিসে, যুদ্ধ করা, এইসবের ট্রেন্ড হয়েছে, তাহলে তারা কিভাবে বাঁচবে? অর্থাৎ দেখো তাদের হ্যাবিট তৈরি হয়েছে লড়াই করা। আরো ভালো এক্সাম্পল দিচ্ছি, প্রেজেন্টলি আমরা যে বলো তালিবান, তালিবান যেটা আমাদের আফগানিস্তানে তালিবান রয়েছে, এটা কোথা থেকে এলো? তালিবান অ্যাকচুয়ালি গঠিত হয়েছে যখন আমেরিকা, আমেরিকারই বানানো তালিবান, আমেরিকা যাতে আফগানিস্তানে রাশিয়া তার কন্ট্রোল করতে না পারে, রাশিয়া যাতে প্রভাব বিস্তার করতে না পারে, যেন তালিবানদেরকে আমেরিকা মিলিটারি ট্রেন করত, মানে তাদেরকে মানে অস্ত্র শস্ত্র থেকে শুরু করে যুদ্ধের ট্রেনিং দিত, দিয়ে তাদেরকে যখন তৈরি করলো, তারপরে তাদের যখন কাজ মিটে গেল, আমেরিকার যখন কাজ মিটে গেল, রাশিয়া যখন নিজে বেরিয়ে গেল, তখন বললো না তোমাদের আর কিছু করতে হবে না। তো তারা দেখো এতদিন ধরে সে অভ্যেস করে এসেছে লড়াই করা, লোককে মারা, তো তারা কি হঠাৎ করে পিছিয়ে চলে আসবে? কখনোই নয়, কারণ তাদের হ্যাবিট তৈরি হয়ে গেছে। এইভাবে জিনিসগুলো কিন্তু তৈরি হয়, অর্থাৎ তোমাদের হ্যাবিট যেটা তৈরি হয়ে যাবে হঠাৎ করে কিন্তু সেটা কখনো পরিবর্তন হবে না। কি বললাম বোঝাতে পারলো? বুঝতে পেরেছি তোমাদের? বোঝা গেল না বোঝা যায়নি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বর্গি কথাটা কেউ শোনোনি আগে? ছত্রপতি শিবাজির যে সেনা মানে এ সেনা হতো তাদেরকে বর্গি বলা হতো, জানতেই না? না না স্যার, স্যার। এটা অনেকদিন আগে তো শুনেছিলাম, অতটা ইয়ে নেই আর কি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, স্যার। ওকে। হ্যাঁ, এবার বলছে অ্যাকর্ডিং টু আর এস উডোর্থ কি বলেছেন, যে শিক্ষা বিদ্যালয়ের মধ্যে এবং সেই সঙ্গে বিদ্যালয়ের বাইরেও রয়েছে। অবভিয়াসলি যে আমাদের যে লার্নিং সবসময় যে স্কুলের মধ্যেই শিক্ষা হয় সেটা কিন্তু নয়, স্কুলের বাইরেও কিন্তু শিক্ষা থাকে। এটা আমরা প্রত্যেকেই বলি যে সবসময় স্কুল থেকে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা কিন্তু প্রকৃত শিক্ষা কখনো হয়ে থাকে না। এই জন্য সমাজে যত বড় বড় বিলিয়নারি দেখবে, মানে যারা বড় বড় লোক হয়েছে, তারা কিন্তু বেশি কিন্তু স্কুল থেকে কেউ শিক্ষা পেয়ে কেউ বড়লোক কিন্তু কখনো হতে পারে না। তার মানে এই নয় যে স্কুল থেকে পড়ে তোমরা কেউ বড়লোক হতে পারবে না, সেটার কথা বলা হচ্ছে না। সেই ভিশন সবার মধ্যে থাকে না যে মানে একটা কোনো কিছু বড় রকম ভাবনা। আমি যদি এখন গল্প বলতে যাই অনেক কিছু গল্প এসে যাবে, অত কথা বলছি না, শুধুমাত্র একটা কথাই বলি। ধীরুভাই আম্বানির নাম শুনেছো? ঠিক আছে, এরকম প্রচুর আছে। তো ধীরুভাই আম্বানি হচ্ছে সেরকম একজন লোক, যখন তার পকেটে, যখন তোমার পকেটে হয়তো আজকে 30 টাকা আছে, ঠিক আছে, 30 টাকা তোমার পকেটে আছে। এবার তোমার একটা দোকানে, পাশাপাশি দুটা দোকান, একটা দোকানে গেলে সেই দোকানে চা আছে রাস্তার ধারে, সেখানে চায়ের দাম 5 টাকা। আরেকটা দোকান আছে একদম কফি শপের মধ্যে, সেখানে চায়ের দাম 30 টাকা, ঠিক আছে, যেটা হচ্ছে একদম 5 স্টার, একটা মানে একটা বড় ধরনের জায়গা। এবার তুমি কোন জায়গায় চা খেতে যাও? তোমরা এখানে 20 জনের মধ্যে 20 জনই বলবে যে স্যার আমি 5 টাকা যেখানে সেখানেই চা খেতে যাবো। হ্যাঁ, বাকি আমার টাকাটা বাঁচবে, কেন আমি 30 টাকা দিয়ে চাটা খেতে যাবো? ধীরুভাই আম্বানি কিন্তু তার উল্টো করতো, সে কিন্তু 30 টাকা যেখানে ছিল চা সেখানেই খেতে যেত। আর বলে স্যার কেন? তার কারণ যেখানে 5 টাকার চা পাওয়া যায় সেখানের আলোচনা না 5 টাকার আলোচনা হবে। অর্থাৎ মোদি এই কাজটা ঠিক করলো না, আরে কোহলি 6টা এদিকে না মেরে ওদিকে মারলে না ভালো হতো, 6টা হতো, ঠিক আছে। বিরাট কোহলি মানে রোহিত শর্মা 3 নম্বরে খেললে না ভালো হতো। এইসব আলোচনা যেটা হচ্ছে 5 টাকার চায়ের দোকানে হবে। 30 টাকার যেখানে চায়ের, যেখানে কফি শপ, সেখানে আলোচনা কি হবে? আলোচনা হবে ব্যবসা সংক্রান্ত আলোচনা। কোনো বিজনেসম্যানরা যদি বসে দুজন, সেখানে তার পাশে আলোচনা হবে সেই ধরনের আলোচনা। ধীরুভাই আম্বানি কিন্তু সেটা বুঝতো, সেই কারণে তিনি কিন্তু সেই অবস্থাতে 30 টাকার যেখানে চা সেখানে বসে তাদের বিজনেসের স্ট্র্যাটেজি কথাবার্তা শুনে সেখান থেকে কিন্তু নিজেকে গ্রুম করেছে, নিজেকে তৈরি করেছে। তো এই জন্য একটা কথা যে আহ প্রত্যেকেরই একটা অজুহাত আছে, স্যার আমাকে এই করতে হয়, আমাকে ওই করতে হয়। যদি শেখার ইচ্ছে থাকে
তাহলে যে কোনো জিনিস থেকে শেখা যায়। তার জন্য ইন্টারনেটও দরকার হয় না, কিছুই দরকার হয় না, আমরা অবজারভেশন দিয়েই শিখতে পারি। এটা একটা বড় কথা। ঠিক আছে? তো যাই হোক। এবার অল লার্নার্স আর ন্যাচারালি মোটিভেটেড টু লার্ন অ্যান্ড ক্যাপেবল অফ আনসার। প্রত্যেকেই হচ্ছে স্বাভাবিকভাবেই শিখতে অনুপ্রাণিত। তো প্রত্যেকেই শিখতে চায় এবং শিখতে সক্ষম। যে কেউ যদি বলে না স্যার আমি বুঝতে পারছি না, শিখতে পারছি না, এটা বেসিক্যালি কেউ যদি বলে হ্যাঁ একদম যদি মাথার ডাল না হয় তাহলে প্রত্যেকে কিন্তু চাইলে শিখতে পারে, কিন্তু প্রত্যেকে ভেবে নিছে না না আমার দ্বারা হবে না বলেই কিন্তু তাদের মধ্যে হচ্ছে না। এবার আমাদের যে বাচ্চারা শিশুরা রয়েছে তারা কি করে বিভিন্ন উপায় অভিজ্ঞতার মাধ্যমে শেখে, কাজ করে শিখে, পরীক্ষা করে শিখে, পড়া আলোচনা করে, প্রশ্ন জিজ্ঞাসা করে শিখে, শুনে শিখে, চিন্তা করে শিখে। ঠিক আছে? বিভিন্নভাবে কি করে তারা নিজে শেখে এবং তারা তাদের লেখা বা বক্তৃতার মাধ্যমে নিজেকে প্রকাশ করে থাকে। আমরা জানি চিলড্রেনরা এভাবেই শেখে, তাদের রিডিং এর মাধ্যমে শেখে, ডিসকাশনের মাধ্যমে, আস্কিং কোশ্চেনের মাধ্যমে, লিসেনিং, থিঙ্কিং, রিফ্লেক্টিং, এক্সপ্রেসিং দেমসেলফ এইভাবে করে থাকে। এগুলো আমরা বুঝি কম বেশি। লার্নিং আমরা শিক্ষাকে অনুশীলন বা প্রশিক্ষণের মাধ্যমে উন্নতির একটা প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। যে আমরা যে লার্নিং সেটাকে আমরা ইমপ্রুভ করতে পারি বা প্র্যাকটিস আর ট্রেনিং এর মাধ্যমে। এই কথাটা আমি বারবার বলছি যে তোমরা যদি মনে হয় যে বেটার আমরা কিছু করব, তোমাদের কাছে উপায় একটাই, করতে হবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কখনোই কোনো কিছু ডেভেলপমেন্ট হতে পারে না। ঠিক আছে? শিশুরা অনেক কিছু শেখে যা তাদের কর্মক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে, ইমপ্রুভ আওয়ার পারফরমেন্স উন্নতি। এই যে দেখবে বিরাট কোহলি প্রথমে হচ্ছে যে এই ছয় মারতে পারতো, এখন ভালো ছয় কি করে মারতে পারে, যে বেশিক্ষণ ক্রিজে কি করে থাকতে পারে, বারবার প্র্যাকটিস করেই থাকতে পারে। প্রত্যেকেরই সেম ব্যাপার, যে যত প্র্যাকটিস করবে তত নিজের এটাকে ইমপ্রুভ হবে। একটা পরীক্ষা দিলে তাতে হচ্ছে 50-এর মধ্যে 20 পেলে, আবার পরীক্ষা দিলে 50-এর মধ্যে 22-25 পাবে, আবার পরীক্ষা দিলে 50-এর মধ্যে 30 পাবে। এইভাবে আস্তে আস্তে বাড়বে। কখনোই ভাববে না যে একবার পরীক্ষা দিলাম হঠাৎ করে 50-এর 40 পেয়ে গেলাম, বাহ তার মানে আমি খুব শিখে গেছি। এটাতেই আমরা দেখবো স্যাটিসফাই হয়ে যাই। এটা খুব খারাপ জিনিস। অর্থাৎ আমরা পারফরমেন্স আমাদের ইমপ্রুভ করতে হবে। লার্নিং হচ্ছে অভিজ্ঞতার পুনর্বিবেচনা। ওই যে বললাম যেটা আমরা শিখেছি সেটাকে আবার পুনর্বিবেচনা করব। লার্নিং ডাজ নট এক্সিস্ট উইদাউট এ কজ অ্যান্ড সেলফ অ্যাক্টিভিটি। ডাজ নট এক্সিস্ট উইদাউট কজ অ্যান্ড সেলফ অ্যাক্টিভিটি। খুব ভালো করে কথাটা বুঝবে। কোনো কিছু শেখা কারণ ছাড়া হয় না। এটা সব থেকে বড় কথা। এই যে তোমরা এখানে পড়তে আসছো, তোমরা আজকে এখানে শিখতে এসছো বা পড়তে এসছো, তার কি কোনো কারণ নেই? এরকম কি কেউ আছো যে টেট পরীক্ষা দেবে না, স্যার শুধু স্যার আমি একটু শিখতে চাই বলে আমি পড়ছি, আমি স্যার পরীক্ষা দিব বলে স্যার আমি পড়ছি না? নিশ্চয়ই এটা না। প্রত্যেকেই এখানে যারা ক্লাস করছো বা পড়ছো তারা প্রত্যেকেই কেন করছো? যে একটা কারণের জন্য করছো, না আমাদের টেট পরীক্ষা দিতে হবে সেই কারণে আমরা ক্লাস করছি। অর্থাৎ কারণ না থাকলে কেউ কিন্তু কোনো কাজ করে না। প্রত্যেকেই যে কোনো কাজ করে তার একটা কারণ থাকে, এবং কারণের সাথে সাথে সেলফ অ্যাক্টিভিটি কিন্তু সব থেকে সর্বোপরি গুরুত্বপূর্ণ কাজ। যে সেলফ অ্যাক্টিভিটি নিজে করা, কথাটা বারবার বলছি, যে কখন স্যার দিবে তারপর আমি অপেক্ষা করব যে স্যার কখন দেবে, তখন আমি শিখবো, তখন আমি পড়বো, তার আগে পড়বো না। তার আগে পড়ে কি করবো, স্যার তো সেই পড়াবে। এটা প্রত্যেকে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, একদম অনেস্টলি উত্তর দেবে। এই যে আজকের টপিকটা পড়ানো হবে, আমি আগের দিন ক্লাসের শেষে বলে দিয়েছিলাম, একদম অনেস্টলি নিজের বুকে হাত রেখে বলো তো কজন এই টপিকটা দেখেছো? অনেস্টলি বলো। যে যার নিজের বুকে হাত রেখে বলো না স্যার আমি ক্লাসের আগে এই টপিকটা দেখেছি। ঠিক আছে, একজন বলো। কেউ আছো এরকম? অনেস্টলি বলো তো। আমি আমি বলতে পারি যে একজনও নেই যে আমি বলার পরে টপিকটা দেখেছি। নিজেরাই বলো, নিজেরাই জানো দেখো জিনিসটা। কারণ প্রত্যেকেই দেখো সেলফ অ্যাক্টিভিটি থেকে প্রত্যেকে দূরে। নিজে থেকে করবো সেটা কিন্তু কেউ করেনি। বুঝতে পারছো? দেখো নিজেরা নিজেদের পজিশনটা দেখো, যে বারবার আমি তোমাদেরকে তোমাদের পজিশনটা দেখাচ্ছি যে তোমরা কি করতে পারো আর তোমরা কি করছো, সেটা খুব বড় ব্যাপার। ঠিক আছে? তো দেখো আমি কিন্তু জিনিসগুলো তোমাদের বারবার বলছি তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু সেগুলো করছো না। এতবার বলার পরেও করছো না। ভাবো জিনিসগুলো এখনো সময় আছে, সেটা ভেবেচিন্তে করবে। শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর কার্যকলাপ বেশি গুরুত্বপূর্ণ। এই যে দেখো কথাটা খুব প্রথম ভাইটাল কথা বলা আছে। কোনো একটা টিচিং লার্নিং প্রসেসের মধ্যে
শিক্ষকের যতটা না ইম্পর্টেন্ট কাজ রয়েছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে একজন লার্নারের কাজ, একজন শিক্ষার্থীর কাজ। কিন্তু কি হচ্ছে দেখো প্রত্যেক জায়গাতে, এবার তোমাদের আমি কি দোষ দেবো বলো? তোমাদের দোষ দেওয়ার কোনো জায়গাই নেই। কেন? কারণ অন্যান্য বহু জায়গায় ইনস্টিটিউট আছে, সব জায়গাতেই আছে। কি করছে যে তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নাও, লাইভ ক্লাস হবে, ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, ক্লাসের শেষে ক্লাসের মানে পিডিএফ তোমরা পেয়ে যাবে, এমসিকিউ তোমরা পেয়ে যাবে, এমসিকিউ এর অ্যান্সারও তোমরা পেয়ে যাবে, তোমরা শুধু একটু পড়ে নেবে। তোমাদের কি মনে হয় এই যে যতজন কাজ করে তোমাদের কি মনে হয় পুরো জিনিস যদি তোমাদের দিয়ে দেওয়া হয় এই মেথডে, তোমাদের মনে হয় যে তোমাদের দ্বারা পড়া হবে? একদম অনেস্টলি নিজেরা ভেবে দেখো। আমি তোমাদের এটাও বলেও দিচ্ছি, আড্ডা থেকে শুরু করে এরকম প্রচুর জায়গা আছে যেখানে অ্যাপ আছে, সেখানে আমাদের থেকে অনেক কম পয়সা তোমরা পেয়ে যাবে, অনেক কম পয়সা পেয়ে যাবে। হয়তো টেটের হচ্ছে কত আছে, 800 টাকা 900 টাকা এরকম আছে, সবকিছু অ্যাভেলেবেল আছে, সবকিছু পেয়ে যাবে। তুমি বলো না হয়ে যাবে? শিখে যাবে? পড়ে নেবে? যেখানে তুমি ক্লাস যে হবে একটা লেকচার হয়ে যাবে, লেকচারের পরে তোমার তার রেকর্ডিং দিয়ে দেবে, তুমি ক্লাসের মধ্যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবে না, কোনো কিছু তোমার মানে কোয়ারি তুমি করতে পারবে না, লেকচার দিয়ে চলে যাবে, হয়ে গেল, শুনলে হয়ে গেল, সবকিছু তুমি পেয়ে গেল, তুমি স্যাটিসফাই হয়ে গেলে না সত্যি অনেক কিছু দিয়েছে, ভালো ভালো ভালো। নিজেরা ভেবে দেখো, আমি যে কথাগুলো বলছি ভেবে দেখো। অনেকেই বহু জায়গাতে আছে, আমি অনেক সময় কোনো কিছু পিডিএফ সম্পর্কে, যাই হোক, তোমাদের কম টাইম বলে আমি দিয়ে দিই, অনেক সময় প্রায় আমি পিডিএফ প্রায় দিতে চাই না। তার একটাই কারণ, যখনই জিনিসগুলো দিয়ে দেবো না তোমাদের না মানে নিজে শেখার না প্রবণতা থাকবে না, যে না একটু কষ্ট করে একটু পড়ি, একটু ভিডিওটা দেখি, দেখে একটু নিজে একটু লেখার চেষ্টা করি, একটা নোটস হিসাবে লিখি, একটু দিক দেখি, কেউ কিন্তু সেটা করে না। পরিষ্কার বলা আছে দেখো, একটা শেখন প্রক্রিয়ায় শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর কার্যকলাপ কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য বললাম এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা লাইন দেখো এক একটা এমসিকিউ, প্রত্যেকটা লাইন এক একটা এমসিকিউ এর উত্তর, মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা লাইনের গুরুত্ব কতটা। প্রত্যেকটা আমি ইংলিশ উইথ বাংলা দুটো হিসেবে করা রয়েছে। আগের বারে টেট পরীক্ষার আগে এই নোটটা বানানো হয়েছিল, এই জন্য এই নোটের স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি টোটালি সি টেটের ওরিয়েন্টেড কোশ্চেন অ্যান্সার দিয়ে স্ট্যান্ডার্ডের করা আছে, যেখানে প্রত্যেকটা লাইন কোশ্চেন হতে পারে সেইভাবে নোটটা করা আছে। এটা আমি তোমাদেরকে অবশ্যই হ্যান্ড ওভার করবো, তোমাদের দেবো। সেখান থেকে যদি আগের বছর যারা ছিল তারা গুরুত্ব দিয়ে জিনিসটা পড়েছে, অনেকে পাস করেছে, তো এবার তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে তোমরা সেটা কতটা কাজে লাগাতে পারো, ভেবে চিন্তে করবে। When aim and purpose of learning is clear, an individual learns quickly. এই যে বলা আছে, যখন তোমার যে শেখার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার হয় তখন একটা ব্যক্তি দ্রুত শিখে যায়। এই যে যখন তোমাদের টেট পরীক্ষা ছিল না, যে পরীক্ষা হবে কি হবে না, তখন দেখো তোমরা শিখতে অতটা পারো না। এখন তোমরা জানো যে পরীক্ষা ডিসেম্বরের 11 তারিখ হবে, তার মানে আমাদেরকে পড়তে হবে, আমাদের পড়তে হবে, তখন দেখো ঝটপট ঝটপট তোমরা শিখতে শুরু করছো। অর্থাৎ যখন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য পরিষ্কার হয় তখন কিন্তু আমরা খুব ইজিলি শিখে যাই। এই যে বলা আছে কোনো কারণ বা উদ্দেশ্য না থাকলে কিন্তু শেখা যায় না, এই যে বললাম কারণ বা উদ্দেশ্য না থাকলে কিন্তু শেখা যায় না, এটা বাস্তব কথা। তোমার যদি কোনো অবজেক্টিভ না থাকে কেন তুমি শিখছো, নো কজ অফ আর অবজেক্টিভ অফ লার্নিং ক্যান নট বি সে। যখন তোমার কিছু কারণ বা উদ্দেশ্য না থাকে আমরা কিন্তু শিখতে পারি। ওকে, আচ্ছা বলো, এই যে এতগুলো আমি ডিসকাস করলাম লাইন, প্রত্যেকে বুঝতে পেরেছো? না কারো কোনো ডাউট থাকলে বলো, কোনো কথা কোনো মন্তব্য সম্পর্কে কারো যদি কোনো বক্তব্য থাকে বলতে পারো। পুরোপুরি বুঝতে পারেনি, কিছুটা পেরেছি। আচ্ছা, কোনটা বুঝতে পারোনি, কোনটা সম্পর্কে কোন কথাটা মনে হচ্ছে যে একটু বললে ভালো হয়? বলো, এমন কোনো লাইন আছে যেটা তোমার মনে হয়েছে যে আরেকবার বললে ভালো হয়, কোনো কথা? সেটাই। যাই হোক, তো আমি পিডিএফটা দিয়ে দেবো, দেওয়ার পরে দেখবে কোনো লাইন যদি অসুবিধে থাকে মার্ক করে রাখবে, পরের দিন ঠিক আছে স্যার। অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? হ্যাঁ। বাট প্রত্যেককে বলবো একটু ভালো করে বুঝে বুঝে পড়বে। আচ্ছা, স্যার বলো বলো। বলছি যে একটা লাইন, শিক্ষা হলো প্রগতিশীল আচরণ গ্রহণের প্রক্রিয়া, এটা একটু বলবেন? কোনটা বলো তো, দাঁড়াও দেখছি। শিক্ষা হলো এই যে প্রগতিশীল আচরণের, প্রোগ্রেসিভ বিহেভিয়ার, এটা তো?
এটা বলছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রোগ্রেসিভ বিহেভিয়ারের কথা ওই যে বললাম যে যখন আমাদের লার্নিং হয় তখন তার মাধ্যমে আমাদের প্রোগ্রেসিভ বিহেভিয়ার হয়, প্রগতিশীল আচরণ। এই যে প্রগতিশীল আচরণ বলতে কি, যে আমরা প্রথমে আমাদের আচরণ কিরকম ছিল, যে বাড়ির শুধু ছেলেরাই কাজ করবে, মেয়েরা কোনো রকম কাজ করতে পারবে না। এটা আমাদের বহুদিনের ধ্যান ধারণা ছিল। কিন্তু দেখো আজকাল মেয়েদের মধ্যে লিটারেসি শিক্ষার হার বেশি হওয়ার জন্য মেয়েরা কিন্তু আজকে পড়াশোনার জন্য বেরোচ্ছে। এতে প্রত্যেকেই বুঝতে পারছে যে এর ফলে কি হচ্ছে, তার যে পরবর্তী জেনারেশনের যে বাচ্চারা হচ্ছে তাদের মধ্যে কিন্তু এডুকেশনটা খুব বেশি মানে স্প্রেড হচ্ছে। এই জন্য আমরাও দেখো একটা প্র্যাকটিক্যালি কথা বলি, তোমরা নিজেরা তোমাদের মধ্যে দেখেছো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমার ইনস্টিটিউটে যদি কোনো টেটের ব্যাচে, আমি তোমাদের পুরো মানে স্ট্যাটিস্টিক্স হিসাবে বলছি, 100 জন স্টুডেন্ট যদি টেটের ব্যাচে ক্লাস করে, পুরো প্র্যাকটিক্যালি বলছি, 100 জন স্টুডেন্ট যদি আমাদের টেটের ব্যাচে ক্লাস করে, তার মধ্যে 70 জন মেয়ে হয়, 30 জন ছেলে হয়। এবং এই 70 জন মেয়ের মধ্যে 40 জন মেয়ে হয় মুসলিম মেয়ে। কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি? আর এই 40 জন মেয়ের মধ্যে 30 জন হয় বিবাহিত মুসলিম। কথাটা আমার কতটা ঠিক কতটা ভুল তোমরা নিজেরাই আলোচনা করে দেবে। আমি নিজের চোখে বা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলেছি আমার ইনস্টিটিউটে। ব্যাপারটা কি হচ্ছে আমি পুরো টোটালি মেনশন করে দিলাম, প্রপার কোন কমিউনিটি থেকে বেরোচ্ছে, প্রপার কোন কমিউনিটি থেকে। মুসলিম মেয়েরা এখন প্রচুর পরিমাণে এডুকেশনের জন্য ভাবনা চিন্তা করছে, কারণ একটা লং টার্মে মানে মেয়েদেরকে এডুকেশন থেকে বঞ্চিত করা হয়েছে। সেটা অন্যান্য রিলিজিয়নের ক্ষেত্রে যতটা ফ্রি ছিল, মুসলিমদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা অতটা ফ্রি ছিল না, যেটা প্রেজেন্টলি অনেক বেশি এগিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে দেখো, যে লিবারেল চিন্তা ভাবনা সেটা কিন্তু সবার মধ্যে দেখা যাচ্ছে। এবং একটাই বড় কথা, প্রগতিশীল আচরণ কিন্তু আজকাল মানুষের মধ্যে দেখা যাচ্ছে, সেটা এভরি কমিউনিটিতে দেখা যাচ্ছে। যেটা এতদিন একটা ল্যাক বা মানে অভাব দেখা যাচ্ছিল, কিন্তু সেই ল্যাকটা কিন্তু নেই, এখন অনেক বেশি ডেভেলপড হচ্ছে প্রত্যেক কমিউনিটি। সেটাকে বলা হচ্ছে প্রগতিশীল আচরণের কথা। কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার কথাটা কি ভুল না ঠিক? তুমি নিজেই বলো সুরাইয়া, নিজেরা কাছাকাছি দেখেছো। একদম স্যার, একদম ঠিক স্যার। একদম, এগুলো অ্যানালাইসিস করলে বুঝতে পারবে। আর ছেলেদের বলছি, স্যার, তোমরা মানে একটু পড়াশোনার দিকে মন দাও, ঠিক আছে? কারণ মেয়েদের কাছে অপশন আছে, যদি চাকরি নাও পায় তাদের কিন্তু বিয়ে করে নিয়ে ঘর সামলে করতে পারবে, কিন্তু তোমাদেরকে বাবু চাকরি করতেই হবে। কিন্তু ছেলেরা এখন কি করছে, ওই পাবজি ফ্রি ফায়ারের চক্করে আছে, না হলে ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেট খেলা দেখতে চলছে। কি লাভ হচ্ছে? কোনো লাভ হবে না। হ্যাঁ স্যার। স্যার বলছি যে আমিও বিবাহিত একজন মেয়ে, আমারও 4 বছরের একটা বাচ্চা আছে, তারপরে আমি পড়াশোনা করছি। একদম। এবং প্রচুর আছে বাবা, আমি আমি তো জানি যে আমার স্টুডেন্ট মানে আমার ইনস্টিটিউটে কতজন ক্লাস করে বা তারা কি কি প্রবলেম ফেস করে ক্লাস করে। অনেকেই এরকম ফোন করেছে, জানিয়েছে স্যার এই অসুবিধা সেই অসুবিধা। আমরা তো এতদিন দীর্ঘদিন পড়াচ্ছি, আমরা তো জানি। এটা সোসাইটির অবস্থা এখন, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা। ওই যে একটা কথা আছে, আমি না বলে পারছি না, খান স্যার একটা কথা বলেছিল যে কোন একজন ফ্যামিলিতে, কোন একজন মানে একটা ফ্যামিলির মধ্যে যদি তার বাবা, ফাদার আর মাদারের মধ্যে বাবা শিক্ষিত, মা যদি শিক্ষিত না হয়, তার যে বাচ্চাটা হবে সে শিক্ষিত হবেই, এটা কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে নাও হতে পারে। কিন্তু একটা ফ্যামিলিতে যখন তার মা শিক্ষিত হবে, তার বাচ্চা কিন্তু 100% শিক্ষিত হবেই হবে। কখনোই কোনো এটা কতটা যে মানে কতটা যে সত্যি কথা সেটা বুঝবে, যে যার মা শিক্ষিত হয় তার বাচ্চাকে সে ছোটবেলা থেকেই শিক্ষার গুরুত্বটা কিন্তু শেখায়। মানে ওই শেখানো মানে ওই ঠিলে ঠুলে পাস করা সেরকম ব্যাপার না। প্রকৃত শিক্ষিত হলে মানে তার বাচ্চা কিন্তু সে সব সময় শিক্ষিত করার চেষ্টা করে। কথাটা ঠিক না ভুল? নিজেরা বলো কথাটা সম্পর্কে। স্যার ঠিক, এটা একদম একদম বাস্তব কথা, নিজেরা প্রত্যেকে দেখেছো। এই জন্য এগুলো যখন যখন পরীক্ষায় কোশ্চেন করবে, আমি কেন তোমাদের বলি যে পেডাগোগির ক্লাস কিন্তু একটা বই ধরে নিয়ে এমসিকিউ মুখস্থ করে নিলাম পারবে না, কখনোই বুঝতে পারবে না। তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে, সোশ্যাল প্রবলেম সলিউশন এভরিথিং আন্ডারস্ট্যান্ড করে করতে হবে। এটা কোনো বই পড়ে কখনো হয় না, এটাকে প্রপারলি আমাদেরকে ভাবতে হবে, এটা নিয়ে ভাবতে হবে, তাহলে করতে হবে। ওকে, তাহলে এগোই, তারপরে কি আছে আমরা দেখি। এবার আমাদের হচ্ছে শিখনের প্রকৃতি, নেচার অফ লার্নিং।
ঠিক আছে? এবার এটা কি নেচার অফ লার্নিং বলতে এগুলো অলরেডি আমরা কম বেশি পড়ে নিয়েছি। সেই কথাগুলো একটু আরো ভালোভাবে ভেঙে, ভেঙে বলেছি তোমাদের পড়ার জন্য। শিখন হচ্ছে পরিবেশ নির্ভর। মানে পরিবর্তনশীল পরিবেশের মাধ্যমে আমরা কি করি শিখতে পারি। অর্থাৎ কোনো ব্যক্তিকে যেকোনো পরিবেশে অভিযোজনের উপযোগী করে তোলে শিক্ষা। ওইজন্য এটা বলা হয় যে অনেকে বলে দেখবে যে আমি সবসময় সত্য কথা বলি। বলা হয় যে মানে সত্যি কথা বলা সবসময় ভালো। এটা বলা হয়ে থাকে। হ্যাঁ বাবু, সত্যি কথা বলা খুব ভালো, খুবই ভালো। তাহলে নিশ্চয়ই তোমার হয়তো দেখবে তোমার হচ্ছে মানে বাবার হার্টের সমস্যা রয়েছে বা কোনো কিছু সমস্যা রয়েছে। তোমাকে ডাক্তার বললো যে কোনো কিছু মানে শক পাওয়ার মতো কোনো কথা বলবে না, বা বললে যে তার হচ্ছে কোনো কিছু এমন একটা রোগ আছে বা এমন এটা হয়েছে যেটা তুমি তাকে জানাবেন। তুমি বললে না আমি সত্য কথা বলি, বাবাকে গিয়ে বলে বাবা তোমার না হয়েছে, ব্লাড ক্যান্সার হয়েছে, নিশ্চয়ই এটা করবে না। তার মানে যে পরিবেশে যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু উপযোগী হতে হবে। কিছু জায়গায় তোমাকে মিথ্যে কথা বলতে হবে, কিছু জায়গায় তোমাকে সত্যি কথা বলতে হবে। কখনোই যে সদা সত্য কথা বলিবে, হ্যাঁ ওটা ভালো কথা, ওটা ঠিক। তার মানে এই নয় যে মিথ্যে কথা বলবে, সেটা নয়। মিথ্যে কথা বলা যাবে যদি তার উদ্দেশ্যটা সঠিক হয়। যেটা আমাদের ভগবান কৃষ্ণ সেটাই বলেছে যে যদি মানে ওই যে ছল যেটাকে বলা হয়, ছলের উদ্দেশ্য যদি ধর্ম হয় তাহলে ছলটাও ধর্ম, সেরকম ব্যাপার। অর্থাৎ পরিবেশ অনুযায়ী আমাদের কিন্তু পরিবর্তন নিজেকে করতে হবে। ঠিক আছে? তো এটার কথা বলা আছে, আমরা শিখি পরিবেশ নির্ভর, আমরা শিখি। ব্যক্তির আত্মসক্রিয়তাকে বৃদ্ধি করে, অর্থাৎ নিজে থেকে যে শেখা, মানে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিস্থিতিতে কি ধরনের আচরণ করবে তা ব্যক্তি নিজেই সিদ্ধান্ত নেয়। এই যে কথাটা বললাম, যখন কোনো কিছু শিখে, যে আগের কথা তুমি দেখেছো যে এই জায়গায় জানো, তোমার হয়তো কোনো একটা জায়গায় তুমি জানো যে এখন একটা ট্রেন ধরবে, সেই ট্রেনটা লেট করে তুমি জানো। এবার তুমি কি তারপরে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে সেখানে তোকে পৌঁছে দেবে, তুমি কি পরের বারে কি সেই ট্রেনটাতেই যাবে না আগের ট্রেনটার চিন্তা ভাবনা করবে? অবভিয়াসলি, কারণ আগের অভিজ্ঞতা থেকে নতুন পরিস্থিতিতে তুমি কি করবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবে। সেই কথাটা বলা আছে। শিখন উদ্দেশ্যমুখী, অর্থাৎ উদ্দেশ্য সাধনের জন্য শিখন হয়, অলরেডি এটা সম্পর্কে বলে দিয়েছি। শিখন হলো প্রেষণা বা উদ্বোধকের পারস্পরিক ক্রিয়ার পর। অর্থাৎ প্রেষণার মাধ্যমে কি হয়, আমরা একটা আন্তরিক ইচ্ছা, যার মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আচরণকে উদ্বুদ্ধ করে। মানে ওই যে বললাম, যদি আমাদের একটা আন্তরিক ইচ্ছা থাকে, তোমাদের মধ্যে আন্তরিক ইচ্ছা আছে আমি প্রাইমারি টেটের একজন শিক্ষক হব, যদি এই ইচ্ছা থাকে তখন কি হবে, আমরা কোনো কিছু শিখতে পারবো। অর্থাৎ এই আন্তরিক অবস্থাকে উদ্দেশ্যমুখী বাহ্যিক বস্তু দ্বারা জাগৃত করে, অর্থাৎ এটাকে হলো উদ্বোধন। মানে এই যে তোমরা টেট পরীক্ষা দিচ্ছ, ওই যে সবসময় বলা হয় তোমাদের হচ্ছে ক্লাসেও দেখবে হয়তো স্যার অনেকবার এই কথাটা বলেছে যে যখনই পড়ার ইচ্ছে করবে না তখন হচ্ছে টেটের হচ্ছে পে স্কেলটা দেখিয়ে দিবে। এই কথাটা স্যার বলেছে ক্লাসের মধ্যে, নিশ্চয়ই শুনেছে কখনো কখনো, যে কত টাকা স্যালারি পাবে। তো তো যাই হোক, এটা অনেক জায়গাতে বলা হয়, দেখবে অনেকে যারা হচ্ছে ইউপিএসসি বা কোনো কিছুর হচ্ছে মানে চাকরির জন্য প্রিপারেশন নেয়, তাদেরকে বলা হয় যে তোমরা হচ্ছে দেওয়ালে হচ্ছে লিখে রাখবে। অনেক ফেসবুকে দেখেছে দেখবে যে চাকরি পেলে হচ্ছে মেয়ের বাবা তোমার কাছে চলে আসবে। তো এরকম এরকম অনেক কিছু দেখবে লিখে রাখে অনেকে। ঠিক আছে? তো অনেকে এরকম জিনিসগুলো থাকে যেগুলো উদ্বোধক করে, মানে তাকে আরো ফোর্স করে যে যাতে তুমি এই কাজটা করো। তো সেই লক্ষ্য পূরণের জন্য কিছু জিনিস বাহ্যিক বস্তু মাধ্যমে কি হয়, সেই উদ্দেশ্যটা আরো বেশি। অর্থাৎ এইভাবে আমরা কাজ করি। ওই জন্য মোটিভেট করা ব্যাপারটা বলা হয়, যে মোটিভেশন বিভিন্ন জায়গা থেকে আমাদের এসে থাকে, সেটার কথাই বলা হচ্ছে। শিখন হলো বিকাশের ধারা, অর্থাৎ কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তির যে পরিবর্তন হয় তাকেই আমরা শিক্ষক বলি। কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের জন্য যে পরিবর্তন ব্যক্তির মধ্যে, সেটা শিক্ষক। অর্থাৎ শিক্ষক একটা কিন্তু কোনো বিকাশের ফল নয়, এই লাইনটা ভালো করে বুঝবে, যে শিখন কিন্তু বিকাশের ফল কখনোই নয়। আমরা শিখলাম, আমরা কোনো কিছু শিখে গেলাম মানেই যে আমার বিকাশ হয়ে গেল বা ডেভেলপমেন্ট হয়ে গেল, কিন্তু না। এটা হচ্ছে বিকাশের ধারা, এবং এটা একটা মানসিক প্রক্রিয়া। লাইনগুলো বুঝতে পারছো? কত কত সুন্দর লাইনগুলো করা আছে, এবং লাইনের কত সুন্দর কোশ্চেন আসবে। যে শিখন এটা মানসিক প্রক্রিয়া, একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা হচ্ছে তোমার হচ্ছে ইন্টেকচুয়াল মানে মানে এরকম ধরনের প্রক্রিয়া, এরকম থাকে। শিখন একটা মানসিক প্রক্রিয়া, শিখন বিকাশের ফল, শিখন বিকাশের ধারা, শিখন হচ্ছে বিকাশের হচ্ছে মানে আরেক অন্য কিছু, এরকম ভাবে অপশনে থাকবে। তো বুঝতে পারছো কিভাবে অ্যান্সার গুলো করতে হবে, এবং লাইন গুলো বুঝতে পারছো প্রত্যেকটা লাইন কতটা গুরুত্বপূর্ণ লাইন হিসেবে করা আছে।
তারপরে গুরুত্বটা কতটা দিতে হবে পেডাগগি, আশা করি বুঝতে পারছো। এবং এই চ্যাপ্টারটার গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারছো, কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আশা করি বুঝতে পারছো যারা টেট সম্পর্কে সিরিয়াস। শিখন হচ্ছে ক্রমবিকশন, মানে যত তুমি কোনো সমস্যামূলক পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা করবে, তত তুমি একটু একটু করে সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ তোমার আচরণ ধারার যে পরিবর্তন হবে তা ক্রমশ উন্নত মানের হয়ে থাকে। অর্থাৎ শিখন একটি ক্রমবিকাশমান প্রক্রিয়া। আমরা আজকালকার দিনে কি ভুল করে থাকি, ছোটবেলা থেকে বাচ্চাকে কোনো ট্রাবলের মধ্যে পড়তে দিই না, কোনো প্রবলেমের মধ্যে পড়তে, আমার ছোট বাচ্চা, আমার কুচু বাচ্চা, আমার কুচু বাচ্চা, সে যেন কোনো কষ্ট না পায়। কি হলো, তুমি ভাবলে তোমার বাচ্চা কষ্ট পাবে না, কিন্তু সে যেই টাইমে, মানে যে সময় তার কষ্টটা পাওয়ার উচিত বা কষ্টটা করা উচিত, সেই টাইমে তুমি তাকে কষ্টটা দিলে না, তাকে সাফিসিয়েন্ট সবকিছু দিয়ে দিলে। এই কারণে দেখবে, একটা প্রপার একটা কথা বলছি, যারা হচ্ছে যাদের বাচ্চা আছে তারা প্রপারলি বুঝতে পারবে আমার কথাটা। যে যখন তোমাদের বাচ্চা হয়েছিল, ঠিক আছে, তখন তোমাদের ডাক্তার একটা কথা বলেছিল, হয়তো যাদের যাদের বাচ্চা আছে তারা খুব ভালোভাবে জানো, যে বাচ্চাকে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাবে। ওই এই যে হয়ে থাকে যে হচ্ছে এতে করে ওই চামচে করে যে দুধ, সেটা খাওয়াতে কিন্তু অ্যাভয়েড করা বলা হয়। তো হয় কি হয় না বলো তো, যারা যাদের সম্পর্কে জানো? বলা হয়। কেন বলা হয়? তার কারণ বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করবে তখন কিন্তু তাকে একটু কষ্ট করতে হয়, এবং সেই কষ্টের মাধ্যমে তার কিন্তু প্রপারলি ডেভেলপমেন্টটা হয়ে থাকে। আর তাকে যখন যদি তুমি চামচে করে দুধ খাইয়ে দাও, তাতে কিন্তু সে কি হবে, তার কিন্তু ডেভেলপমেন্ট বা তার বডির যে মুভমেন্ট, তার যে সেন্স, সেগুলো কিন্তু কিছুই উন্নতি হবে না। ফলে কি হবে, বাচ্চা যখন একটু বড় হবে সে জড় জড় বুদ্ধি মস্তিষ্ক সম্পন্ন হবে, তখন বলবে বাচ্চা, আমার বাচ্চাটার মাথায় না বুদ্ধি নেই। আরে বুদ্ধি থাকবে কি করে, তুমি ছোটবেলা থেকে তাকে বুদ্ধি মানে বুদ্ধির জন্য কোনো কিছু করো, বাচ্চাকে সাইকেল শিখতে দাও না, কেন না, আমার বাচ্চাটা পড়ে যে মানে ছোড়া টড়া হয়ে যাবে। সাইকেল শিখে কি হবে, সাইকেল শিখতে হবে না, ঘর থেকে টোটো গাড়ি আসবে, ওতে করে চলে যাবে। কি হলো, বাচ্চা শিখলো না। বাচ্চাকে খেলতে যেতে দেবে না, যে না না খেলে কি করবে, পড়াশোনা করতে হবে। বাচ্চার মধ্যে কোনো অ্যাক্টিভিটির আমরা বিকাশ করতে দিচ্ছি না। ফলে বাচ্চার শরীর হেলথের অবস্থা খারাপ হচ্ছে, ছোট কম বয়সে চোখে চশমা হচ্ছে, সব দিক থেকে তারা খারাপ হচ্ছে। ফলে তাদেরকে একটু প্রবলেমের মধ্যে ফেলতে শিখো। তাদেরকে যদি বাচ্চাদের যদি প্রবলেমে না ফেলাও, বাচ্চা কিন্তু কখনোই তারা ডেভেলপমেন্ট হবে না, কারণ তারা প্রবলেম সলভ করতে করতে তারা সলিউশনের দিকে যাবে। না হলে তুমি যদি ভাবো তাকে সলিউশন দিয়ে দেবে, কম বয়সে সলিউশন দিয়ে দিচ্ছ, বড় বয়সে যখন তোমরা থাকবে না তখন কি করে হবে, কখনোই হবে না। সেই কথাটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, এই যে কথাগুলো বলছি, কথাগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবে, রেকর্ডিং দেওয়া আছে, বারবার শুনবে, বুঝতে পারবে যে শুধুমাত্র টেট পরীক্ষার জন্য না, নিজেদের লাইফে এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ঠিক আছে, খুব ভালো, নিজেদের লাইফ বেটার হবে। শিখন ব্যক্তি জীবনে ভারসাম্য রাখে, অর্থাৎ শিক্ষা একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য যে আচরণ পরিবর্তন হয়, সেখানে ব্যক্তি জীবনে চাহিদা ছাড়াই সামাজিক মূল্যবোধের হয়ে থাকে। তো এগুলো অর্থাৎ শিখন হচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক উভয় প্রকার চাহিদা পূরণ করে। এটা এক লাইনের এটা কথা। শিখন জীবনব্যাপী, এই যে কথাটা বলেছি, প্রতি মুহূর্তে অভিজ্ঞতার মাধ্যমে শিখন হয়, অর্থাৎ শিখন একটা জীবনব্যাপী, সারা জীবন ধরে শিখি। প্রথম লাইন এটাই বলা ছিল, সেগুলোকে পয়েন্ট হিসেবে বলা আছে। শিখন সরাসরি প্রত্যক্ষ করা যায় না, মানে একটা বাচ্চা কতটা শিখেছে তাকে তুমি সরাসরি দেখে বুঝতে পারবে যে এর না চোখটা একটু বড়, তার মানে না বেশি শিখে গেছে, এর একটু হাতটা একটু ছোট, একটু কম শিখেছে, নিশ্চয়ই তুমি এটা বলতে পারবে না। ঠিক আছে, যে কতটা সে শিখেছে এটা সরাসরি আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারি না। এটা আমাদের তার আচরণ ক্রিয়াকলাপ দেখে বুঝতে হয়। যে সে যদি শেখে, একজন দেখবে যে কেউ যদি এডুকেটেড হয়, দেখবে অনেকে দেখবে কিছু হলেই একটু ঝগড়া করে, পরিষ্কার বুঝতে পারবে যে ঝগড়া করে, মানে কোনো কোনো জায়গায় হয়তো কোনো একটা জায়গাতে যে ঝগড়া করে, এটা আবার হচ্ছে পয়েন্টিং করে বলছি না, মেয়েরা আজকাল বেশি ঝগড়া করে। ঠিক আছে, প্রপারলি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে যখন ঝগড়া করবে তখন একটা জিনিস মাথায় রাখবে, যে ঝগড়া যখন করো না, তখন লজিকের কোনো না কেউ ধার দিয়ে যায় না। যখন তুমি এই লজিকের কথা বলছো, তখন সেই লজিকটা হয়তো ভুল হয়ে গেছে, তখন তুমি অন্য লজিক টেনে আনবে। বেসিক্যালি দেখবে ঝগড়ার সময় মেয়েরা ব্যবহার করে, কোনো একটা ভুল হয়েছে কাজ, সেই জায়গা থেকে ব্যবহার করছো, তুমি দেখছো না তুমি ভুল, তখন তুমি বলবে, হ্যাঁ তুমি তো আমার সেটাও করেছিলে, 3 বছর আগের 2 বছর আগের ঘটনাও টেনে। ফলে আর্গুমেন্টের জায়গায় কখনো এই জিনিসটা করবে না। এবং দেখবে যে প্রপারলি নলেজেবল পার্সন হয়, তারা কিন্তু বেশি কথা তারা বলে না, প্রয়োজনীয় কথা বলে, বেশি কথা কিন্তু বলে না। অর্থাৎ তার আচরণ দেখে আমরা বুঝতে পারি যে শিক্ষিত কি শিক্ষিত না।
এই যে রাহুল গান্ধী অশিক্ষিত বলে এত কিছু চিৎকার করে, মনমোহন সিং শিক্ষিত বলে সে কিন্তু বেশি কথা বলে না। হ্যাঁ, তার জন্য তাকে শুনতে হয়েছে, সাইলেন্ট পিএম শুনতে হয়েছে। কিন্তু সে যে আমরা যে আজকে অনলাইনে বসে ক্লাস করছি বা আজকে প্রত্যেকের যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, তার কারণ কিন্তু মনমোহন সিং। কেন বলছি 1991 সালে আমাদের ইকোনমিক পলিসির জন্য কি হয়েছিল সেগুলো অনেক বড় কথা রয়েছে। কিন্তু এতটা কথা বলছি, প্রত্যেক যতজন ভারতীয় রয়েছে, ঠিক আছে, প্রত্যেকে কৃতজ্ঞ মানে একজনের কাছে, সেটা হচ্ছে মনমোহন সিং এর কাছে। ঠিক আছে, কিন্তু তাকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে সাইলেন্ট পিএম থেকে শুরু করে বহু রকম উল্টাপাল্টা কথা তাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো এটা বেসিক্যালি দেখো আমরা কি বলবো, তার আচরণের মাধ্যমে তার শিক্ষাকে বোঝাবে। কোনো বিষয়ের শিখন পরবর্তী উন্নততর শিখনে উদ্বুদ্ধ করে। এই যে আমরা যখন কোনো কিছু শিখি তখন সেই শিক্ষা আমাদের পরবর্তী শিখনে উদ্বুদ্ধ করে। এই জন্য আমরা যখন দেখবে শিখে যাই, তারপর আমাদের মনে হয় না আরেকটু ভালোভাবে শিখি, আরেকটু শিখি, তখন শিখতে আমাদের ইচ্ছে করে। ওই দেখবে একটা অঙ্ক যদি করতে পারি, অঙ্ক হয়তো ভালো লাগছে না, দেখবে দুটো অঙ্ক যখন নিজে করতে পারি তখন মনে হবে না এর থেকে একটু টাফ করে দেখি, তো তখন দেখবে আমাদের আরো শিখতে চায়। দেখো আমরা যদি কোনো কিছু শিখে যাই তখন আরো উন্নত জিনিস আমরা শিখতে চেষ্টা করি। আর যদি শিখতে না পারি তখন কি মনে হয়, দূর পাচ্ছি না, হবে না, বাদ দাও, শিখবো না, অঙ্কটা খুব কষ্ট। তাই আমাদের হয় শিখন বিভিন্ন উপাদান নির্ভর হয়। মানে কেউ কেউ নিজস্ব চাহিদা অনুযায়ী শিখে, কেউ সামাজিক চাহিদা অনুযায়ী শিখে, কেউ সমস্যা দেখে শিখে, কেউ ইচ্ছা দেখে শিখে, কেউ আদর্শের উপর নির্ভর করে শিখে। আবার কেউ তাড়াতাড়ি শিখে, কেউ দেরি করে শেখে, কোনো অসুবিধা নেই। যে যেমন পরিবেশ পাবে, যে যেরকম তার এবিলিটি হবে সেভাবে সে শিখবে। শিখন একটা সচেতন প্রক্রিয়া। কেন? অনেকে নিজের চেষ্টায় অভিযোজনে অগ্রসর হয়। শিখন একটা সচেতন প্রক্রিয়া। বিভিন্ন শিখনের বিভিন্ন প্রকার হয়। এই যে বললাম শিখন একবারে হয় না। প্রক্রিয়া হিসেবে, আচ্ছা, বিভিন্ন প্রক্রিয়া হয়। তো প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। শিখন অনুশীলন নির্ভর, এটাই বলেছি যে সাঁতার কাটা, টাইপ করা, এগুলো বারবার অনুশীলন যদি করি তাহলেই শিখতে পারবো। যে 5 বছর আগে একবার সাঁতার কাটছি, এখন যদি সাঁতার কাটতে বলা হয় তাহলে কি সাঁতার কাটতে পারবে? কখনোই পারবে না। অর্থাৎ এই কথাই বলা হচ্ছে যে আমাদের যে শেখাটা সেটা বারবার অনুশীলন করতে হবে। শিখন হচ্ছে সার্বজনীন এবং ধারাবাহিক। অর্থাৎ মানুষ যতদিন শেখে, যতদিন বাঁচে ততদিন শেখে। বলেছি কোনো আচরণগত পরিবর্তনই শিখন নয়, যে আচমকা ক্ষণস্থায়ী পরিবর্তন। যেমন এই যে এটা হয় যে কেউ যদি মাদক সেবন করে, অসুস্থ হয়, বা দুর্ঘটনা কারণগত পরিবর্তন বা অবসাদ, ওষুধের ক্রিয়া, এই যে আচরণের পরিবর্তন, এগুলোকে আমরা কখনো শিখনের পর্যায়ে ফেলবো না। মানে আমরা ব্যাপারটা বারবার দেখো একটা কথা বলে থাকি, কেউ হয়তো মদ খেয়ে নিল, ঠিক আছে, মদ খেয়ে মাতলামি, হয়তো মদ খাওয়ার পরে সে বিভিন্ন রকমের করলো, মানে অ্যাক্টিভিটি করলো, তখন বলবো এর শিক্ষা খুব খারাপ শিক্ষা রয়েছে, এই জন্য মদ সেবন করেছে। বা কেউ হয়তো অসুস্থ হয়ে পড়লো, তখন এই অসুস্থ তার মানে মানে কোনো কিছু হয়েছে। দেখবে অনেক সময় হয়, যেটা আমি পার্সোনালি ফেস করেছি, যে আমার বাবার হচ্ছে কিডনির হচ্ছে একটু প্রবলেম আছে, স্টোন ফোন এইসব ব্যাপারগুলো আছে, যাই এটা নিয়ে একটা প্রবলেম হয়। তো আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছি বা প্রত্যেকে গিয়েছে, যে সিমটম সেটা দেখে একটাই কথা বলছে ডাক্তার, যে আপনি কি ড্রিঙ্ক করেন? তো পরিষ্কার আমি বলছি আমার বাবাও জানে, আমরা জানি যে ড্রিঙ্ক কেউই করে না, কোনোদিনই খায় না, কোনো কিছু নেশার মধ্যে নেই। অথচ যে সিমটম সেটা দেখে প্রপারলি মনে হবে যেন ড্রিঙ্ক। তো বেসিক্যালি কি হচ্ছে, যে এইগুলো কখনো কিন্তু শিখনের পর্যায়ের মধ্যে পড়ে না। এটা তাৎক্ষণিক আচরণের পরিবর্তন। এবার সেই যখন সেই জিনিসটা থেকে বেরিয়ে যাবে, কাউকে ড্রাগস দিলে, সে সেটা কি তার মানে শিখনের মধ্যে পড়বে? সেই জিনিসটা কিন্তু শিখনের মধ্যে পড়বে না। তাহলে বুঝতে পারছো তো পেডাগোগির কোশ্চেন কিরকম ধরনের হতে পারে? এরকম কোশ্চেন হতে পারে, একজন ব্যক্তি মাদক সেবনের পরে কিছু মানে মানে কাজকর্ম করে ফেললো, বা সে পাবলিক প্রপার্টি কোনো কিছুই করলো। এক্ষেত্রে তার শিখন মানে তার হচ্ছে আহ শিখন হয়নি আমরা বলতে পারি। তার এর পেছনে শিখনের কোনো ভূমিকা নেই, এরকম বলতে পারি। তাহলে অপশন কেমন আসতে পারে বুঝতে পারছি আমরা? ক্লিয়ার হচ্ছে? বল। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপর আমাদের শিখনের কিছু নেচার, প্রকৃতি রয়েছে। যে শিখন একটা মানসিক প্রক্রিয়া, শিখন বিকাশের ধারা, বিকাশের ফল নয়। এবার আমি তখন থেকে বলেছি, বারবার দেখো একই কথা রিপিট আছে, এই কারণে যাতে তোমরা ফোকাস করো। এবার কি কি বিকাশ ঘটে শিখনের ফলশ্রুতি হিসাবে? আমরা বলতে পারি মানব সম্পদের বিকাশ ঘটে। কারণ মানব সম্পদ বলতে আমরা কিন্তু টাকা পয়সা সোনা দানাকে আমরা সম্পদ ভাবি, কিন্তু সম্পদ কিন্তু কখনোই সোনা দানা টাকা পয়সা নয়। স্কিল্ড লেবার ইজ ওয়ান টাইপ অফ ট্রেজারি বা সম্পদের মধ্যে পড়ে। যেমন ভাষাগত দক্ষতার বিকাশ,
যখন একটা শিশু কোনো কিছু শেখে তখন বিভিন্ন তথ্য অনুযায়ী সে যখন শুনে বা পড়ে সে ভাষার আকারে অর্জন করতে শেখায় এবং নির্দিষ্ট ক্ষেত্রে এবং প্রয়োজনে সে সেগুলোকে ব্যবহার করে এবং বলার আকারে সে অপরের কাছে সঞ্চালিত করে থাকে। কিন্তু বাচ্চা যখন ছোটবেলায় শেখে তারপরে দেখবে খুব সুন্দরভাবে একটা ভাষার আকারে প্রকাশ করে। এই যে তোমাদের আমি বারবার বলি তোমরা বলো এইটা, এই যে টপিকটা পড়া হলো এটা সম্পর্কে তোমরা বলো, একটা টপিকের বলা হয়। তোমাদের মধ্যে অধিকাংশ 99% 95% স্টুডেন্ট চুপচাপ থাকে। না স্যার বুঝতে পারছি কিন্তু স্যার বলতে পারবো না। প্রবলেমটা কি বলো তো? যে তোমরা পড়ছো কিন্তু ভাষাগত দক্ষতা তোমাদের মধ্যে হয়নি। সেই কারণে বারবার এই যে ইন্টারভিউ এর কথা বলা হয়, সেটার ইন্টারভিউ কি হয়ে যায় সেটা নিয়ে আর খুব বেশি বলছি না, কিন্তু এই যে ইন্টারভিউ মেথডে এই জন্য যখন তুমি টিচার হবে একজন, দেখবে তুমি খুব ভালো স্টুডেন্ট, তুমি হঠাৎ করে যদি টিচার করে দেওয়া হয় তুমি দেখবে ক্লাসে গিয়ে তোমার হাত পা কাঁপতে শুরু করে দেবে। আমারও মনে আছে আমি যখন প্রথমবার পড়ানো শুরু করেছিলাম তখন আমার রীতিমতো হাত পা কাঁপছিল। ক্লাসের মধ্যে ঢুকে গেছি হলের মধ্যে, আমার নিজেরই প্রথমবার হাত পা কাঁপছে, টেনশন লাগছে কি বলবো না বলবো, অথচ তার আগে আমি এমনি পড়িয়েছি, পার্সোনাল পড়িয়েছি সব জায়গায়, কিন্তু যখন আমি ক্লাসরুমে পড়াতে গেলাম তখন দেখলাম না আমার প্রবলেম হচ্ছে, আমার টেনশন হচ্ছে। ক্লাস নিয়ে আসার পরে তারপরে দেখবে ধীরে ধীরে নর্মাল হয়ে গেছে। তার মানে তুমি যখন শিখবে তোমার কিন্তু ভাষার দক্ষতা বাড়বে। এই যে আমি যে তুমি ভাবছো যে হ্যাঁ ক্লাস নেওয়া তো খুব, অনেকে দেখবে এটা বলে অনলাইনে ক্লাস নেওয়া বা কোনো কিছু ক্লাস নেওয়া খুব সহজ ব্যাপার। ও যদি বলি ক্লাসটা নিয়ে দেখাও তো এই টপিকটা তুমি তো জানো খুব ভালো করে পড়ছো, তা ক্লাস নিয়ে দেখাও দেখি। 5 মিনিট পরে না তুমি ঘামতে শুরু করবে, কি বলবো, কি ভাবছে, কি করছে, এরকম দেখবে ভাবনা চিন্তা আসবে। অর্থাৎ নলেজের সাথে সাথে ভাষাগত দক্ষতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্টেলেকচুয়াল স্কিলস, বৌদ্ধিক দক্ষতা বলি, আমাদের বিভিন্ন স্তর আছে, পার্থক্যকরণ, ধারণা গঠন, নিয়মের শিখন। অর্থাৎ এর মাধ্যমে আমরা ডিসক্রিমিনেশন, কনসেপ্ট ফরমেশন এবং রুল লার্নিং এর কথা বলে থাকি। ডিসক্রিমিনেশন মানে একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে আমরা পার্থক্য করি, যে এটা এটা মানে এটা আমাদের ভালো, এটা আমাদের খারাপ, ডিসক্রিমিনেশন করছি। কনসেপ্ট ফরমেশন, একটা ধারণা তৈরি করছি যে এই জিনিসটা কনসেপচুয়ালি বেটার। রুল লার্নিং, নিয়ম হিসেবে শিখি। অর্থাৎ এইভাবে আমরা কোনো কিছু আমাদের ইন্টেলেকচুয়াল স্কিল আমরা বাড়াতে পারি। অবভিয়াসলি বুঝতে পারছি এটা সরল থেকে জটিল এভাবে আমাদের ধীরে ধীরে ক্রম বিস্তার হয়। ছোটবেলায় প্রথমে যখন অঙ্ক শিখি, সহজ অঙ্ক শিখি, তারপর ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাই। কিছু কগনিটিভ স্ট্র্যাটেজি, জ্ঞানমূলক কৌশলের পরিবর্তন হয়, যার মাধ্যমে যে শিক্ষার্থীর কৌশলগত বৌদ্ধিক বিকাশ ঘটে, যার মাধ্যমে শিক্ষার্থীর শিখন, স্মরণ শক্তি, চিন্তন, যুক্তি প্রদান, সংশ্লেষণ, সমস্যা সমাধান, এই ক্রিয়াগুলি অর্জন হয়। অর্থাৎ তথ্যের বিন্যাস এবং প্রক্রিয়াকরণও হতে থাকে। প্রপারলি বুঝতে পারছি যখন আমাদের ইন্টেলেকচুয়াল কগনিটিভ স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট হবে, জ্ঞান বাড়বে, তখন আমাদের মেমোরি বাড়বে, থটস বাড়বে, যুক্তি প্রদান হবে। এই যে পেডাগোগির কথা বলছি, বারবার তোমরা যদি পড়ো তখন দেখবে যুক্তি দিতে পারবে, এই যে কেন তুমি এটা বললে বলো তো। আস্তে আস্তে দেখো তোমরা ধীরে ধীরে শিখতে পারছো যে আমরা কিভাবে যুক্তি প্রদান করছি, না স্যার এটা হবে না এটা হবে। আমি বারবার বলি এই কারণে আর্গুমেন্ট করবো, আমি যেটা বললাম সেটা ঠিক এরকম একদমই না, তোমরা বলবে না স্যার আমার মনে হচ্ছে স্যার এটা ঠিক। আলোচনা যত করবে তত দেখবে প্রত্যেকেই শিখবে, তোমার সাথে সাথে সবাই শিখবে, প্রত্যেকেই কিন্তু শিখবে। ওই জন্য যুক্তি প্রদান আমাদের খুব গুরুত্বপূর্ণ। আনাড়ি তর্ক নয়, যুক্তির মাধ্যমে তোমাকে কাউকে ঠিক না ভুল সেটা প্রমাণ করতে হবে। মোটর স্কিল থাকে, যার মাধ্যমে আমাদের যে শারীরিক দক্ষতা এবং মাংসপেশির কৌশলের সাথে যুক্ত। আমরা গাড়ি চালানোর প্রশিক্ষণ, আমরা যদি গাড়ি চালানোর স্কিল না শিখি তাহলে নিশ্চয়ই গাড়ি চালাতে পারবো না, এর জন্য আমাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হবে। মনোভাব থাকে, তার মধ্যে কিছু পজিটিভ আর নেগেটিভ মনোভাব আমাদের হয়ে থাকে। এই জন্য দেখো একটা কথা বারবার বলা হয়, আমাদের মেন্টালিটি বা থটস সবসময় পজিটিভ হওয়ার কথা বলা হয়। দেখবে সকালবেলা তুমি যদি উঠে বলো আমার জীবনে কিছু হচ্ছে না, আমার কিছু হবে না, এরকম যদি সারাদিন সকালে বলতে থাকো, আর একদিন সকালবেলা উঠে হ্যাঁ তাকে কষ্ট করতাম, সকালবেলা উঠে সে বলছে আজকে ভালো হবেই হবে, আজকে ভালো হবে, আজকে ঠিক হবেই, যখন দেখবে এবার দুজনের মধ্যে দেখবে পরিবর্তন কি হয়, দেখবে যে নেগেটিভ কথা বলে অভ্যস্ত না তার সাথে নেগেটিভই হয়। তুমি ভাবছো এটা যেন আমার সাথে না হয়, এটা যেন আমার সাথে না হয়, এটা যেন না হয়, যখন এটা ভাববে দেখবে ওটাই তোমার সাথে হবে। আর তুমি যখন পজিটিভ কথা ভাববে তোমার সাথে পজিটিভ কাজই হবে। তাই না, সবসময় বলা হয় বি পজিটিভ, এই কথাটাকে সবসময় ব্যবহার করা। পজিটিভ কথা বললে, পজিটিভ মানুষের সাথে মিশলে তোমার লাইফের সাথে পজিটিভই হবে। তুমি যদি নেগেটিভ কথাবার্তা বলো তারপরে বলছো আমার জীবনে কিছু হচ্ছে না, আমার খুব কষ্ট, এই কথা যদি তুমি বারবার মনকে বলতে, এখন মন মানে সব সময় তোমার কথা। একটা সিম্পল একটা কথা বলি, তোমরা প্রত্যেকে লাল রঙের কথা একদম ভাববে না, কেউ ভাববে না যে রেড কালার, তোমরা কি কালার ভাবছো প্রত্যেকে বলো?
কি কালার ভাবছো? কেউ রেড ভাববে না। সবুজ কি কালার কালার, ভাবছো? সবুজ সবুজ। ওটা ওটা তুমি বলো না। তোমরা কেউ লাল রঙের কথা চোখ বন্ধ করে ভাবো? লালের কথা একদম ভাববে না, লালের কথা একদম ভাববে না। তোমার চোখের সামনে কোন কালার আসছে? নিজেরা স্যার try ওই করো। কালারই রেড কালারই আসবে। তুমি রেড কালারই আসবে। তুমি মনকে যদি বলো তুমি এটা ভাববে না, তুমি এটা ভাববে না, মন ওটাই ভাববে। ওই জন্য বলা হয় কাউকে যদি ভুলতে চাও কখনো তার কথা বলে না, আমি ওর কথা ভাববো না, আমি ওর কথা, আরে তুমি ওর কথাই ভাবছো। তো তোমাকে অন্য কাজ করে ওই জিনিসটাকে সাপ্রেস করতে হবে। এটা মাইন্ড কখনো না আলাদা করতে পারে না, কোনটা করবে কি করবে না মন তোমার কথাই বুঝতে পারে। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওকে। এরপরে শিখনের বৈশিষ্ট্য আছে, যেটা আচরণ ধারার পরিবর্তন, স্থায়িত্ব হয়, বিহেভিয়ার চেঞ্জ, অবিচ্ছিন্ন। এগুলো অলরেডি আমি বলেছি। সার্বজনিক ইউনিভার্সাল প্রসেস রয়েছে। আর উদ্দেশ্য লক্ষ্য রয়েছে গুড ডাইরেক্টেড, অভিজ্ঞতার পুনর্গঠন, একটা থেকে আরেকটা স্থানান্তরিত হয়, উন্নতির সূচক হয় লার্নিং, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবর্তন সাধন করে, উদ্দেশ্য লাভে সাহায্য করে, বিকাশে সাহায্য করে, ব্যক্তিত্ব বিকাশে, অভিযোজনে সাহায্য, সামগ্রিক প্রক্রিয়া, এগুলো সব আমি ডিসকাস করে দিয়েছি, ঠিক আছে। তোমরা এতটা পর্যন্ত আমি তোমাদের নোটটা দিচ্ছি, ঠিক আছে। তোমরা এই এতটা পর্যন্ত তোমরা পড়বে, অলরেডি যেটা বলেছি খুব ভালো করে এতটা পর্যন্ত পড়বে। এর মধ্যে যদি কোনো লাইন অসুবিধা হয় প্রত্যেককে নোট ডাউন করে রাখবে, স্যার এই লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে, মার্কিং করে রাখবে, আমাকে পরের দিন বলবে, আমি সেটা বলবো। নেক্সট দিন তোমাদের আলোচনা করবো টাইপস অফ লার্নিং, যে কত ধরনের লার্নিং হয়ে থাকে, মানে লার্নিং এর যে প্রকার ভাগগুলো সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার পরে তার সাথে সাথে কিছু টাইপস ডিসকাস করব। ডিসকাস করার পরে আমরা এর সাথে সাথে এমসিকিউ গুলো পরের দিন ডিসকাস করব। তো তোমরা শুধু শেখার ধরন বাদে বাকিটা পর্যন্ত খুব ভালো করে নোটটা আমি দিচ্ছি, ভালো করে পড়বে, আর নিজেরাও যে কোনো বই থেকে এটা সম্পর্কে পড়বে। ওকে, তাই পড়বে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ